নমস্কার। শুভ বাংলা নববর্ষ ১৪৩১। আমার ফেসবুক এবং ইউটিউবের বন্ধুদের জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আবার একটা নতুন বছর। নতুন বছরের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। কেন নতুন বছরের জন্য অপেক্ষা করে থাকি? না, পুরাতন বছরে প্রত্যেকের জীবনেই এবং প্রতিটি বছরেই, তা সে বাংলা বছর হোক, ইংরেজি বছর হোক, যে বছরটা চলে যাচ্ছে সেই বছরে অনেক গ্লানি, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক ব্যর্থতা আমাদের জমা হয়ে থাকে। তাই আমরা চাই যে আগামী যে নূতন বছরটা আসছে, সেই নূতন বছরটা বিগত বছরের যে দুঃখ, বেদনা, যন্ত্রণা, গ্লানি সেগুলো থেকে মুক্ত হয়ে একটা নূতন সকাল আমাদের জন্য নিয়ে আসবে। সুখ এবং সমৃদ্ধিতে ভরে দেবে নতুন বছর। এই জন্যই, এই কারণেই নূতন বছরের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। ঠিক তেমনিভাবেই আবার একটা নূতন বছর আমাদের সামনে এসেছে, ১৪৩১ বঙ্গাব্দ। আমরা প্রত্যেকেই কিছু না কিছু প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছি। আমরা আমজনতা, পশ্চিমবাংলার আমজনতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আমজনতা তাকিয়ে আছি আমাদের রাজ্যে নতুন শিল্প হবে, এই ভাবনায়, এই আশায় আমরা প্রহর গুনছি। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে তৎকালীন সময়েও যারা মুখ্যমন্ত্রী ছিলেন তারা প্রতি বছর নিয়ম করে রুটিন মাফিক বিদেশে যেতেন শিল্পপতি ধরতেটা আমি কোটেশনের মধ্যেই রাখছি। সেখানে তারা যেতেন, একটা রুটিনে পরিণত হয়েছিল। কতজন শিল্পপতি এসেছেন বা পশ্চিমবাংলায় বিনিয়োগ করেছেন সেটা এখানকার জনগণ ভালোভাবেই জানেন। যখন বিগত বাম জমানা ছিল, বাঁকুড়া জেলায় শিল্প হয়েছে, প্রচুর শিল্প হয়েছে। শিল্প হয়েছে স্পঞ্জ আয়রন কারখানা। মেজিয়া, বড়জোড়া, সালতোড়াতে যান, প্রচুর স্পঞ্জ আয়রন কারখানা হয়েছে। যে কারখানাগুলোকে অন্য জায়গাতে করতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি, সেইগুলোকে নিয়ে ছিলেন এরা। চারিদিকে দূষণ, কালো ধোঁয়া, পলাশ গাছ, শাল গাছের সবুজ পাতাগুলো আর সবুজ নেই, ওখানে কালো হয়ে গেছে। কর্মসূত্রে আমি দীর্ঘদিন মেজিয়াতে ছিলাম, আমি দেখেছি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। সেই শিল্পায়ন হয়েছিল সেই যুগে, বামপন্থী জমানায়। এখন আবার একটা নতুন জমানা চলছে, এখানে নতুন নতুন শিল্পপতির আবির্ভাব ঘটছে। পশ্চিমবাংলার শিল্পপতি, তিনি পশ্চিমবাংলায় শিল্প করবেন সেটা ঘোষণা করতে হচ্ছে স্পেনে গিয়ে। হ্যাঁ, আমি নব্য উদীয়মান শিল্পপতি সৌরভ গাঙ্গুলির কথাই বলছি। নতুন বছরে আমার মতন যারা আমজনতা, নিচু স্তরের আমজনতা দিন এনে দিন খায়, শ্রমিকের কাজ করি, তা সে রাষ্ট্রের দুয়ারেই হোক আর পরের দোকানেই হোক। আমরা তো শ্রমিক সবাই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে লেবার ডিপার্টমেন্টের নাম লিখিয়েছিলাম, সেখান থেকে চাকরি আমাদের। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে সৌরভ গাঙ্গুলির সেই কারখানাতে ধোঁয়া উঠবে, কবে কারখানাটা হবে। আশা করছি ১৪৩১ এই বঙ্গাব্দেই তিনি কারখানাটা চালু করবেন, ধোঁয়া উঠবে। না, আমজনতা ধোঁয়া দেখে সন্তুষ্ট নয়। কত বড় চিমনি হলো, কটা চিমনি দিয়ে সৌরভ গাঙ্গুলির কারখানার থেকে ধোঁয়া বেরালো সেটা বড় কথা নয়। আমরা দেখব কতটা কর্মসংস্থান হয়েছে, পশ্চিমবাংলার ছেলেমেয়েরা কতজন চাকরি পেল তার কারখানায়, এটা আমরা দেখব। সেই আশা নিয়েই আছি। বয়সের দিক থেকে সৌরভ গাঙ্গুলি আমার থেকে খুব একটা বড় নয়। আমার ডেট অফ বার্থ 73, 1973, ওনার 1972। তাহলেও ব্যক্তিত্বের আকাশ জমিন ব্যবধান। উনি একজন সেলিব্রিটি আর আমি একজন চুলছাড়া জনতা, চুলছাড়া জনগণ। আমাদের কোনো কোয়ালিটি নেই। আমাদের ছেলেরা অনার্স, এমএ, এমএসসি, বিএড, টেট পাস করে চাকরির জন্য পথে বসে আছেন। তারা তো আমজনতা, তাদের কোনো কোয়ালিটি নেই। তারা তো ব্যাটে করে জোরে বল মারতে পারেন না। সৌরভকে দেখে শিখুন কোয়ালিটি কাকে বলে। ব্যাটের জোরে বল মারতে হয়, ব্যাটের জোরে বল মেরে তিনি শিল্পপতি হয়ে গেলেন। ব্যাটের জোরে বল মেরে শিল্পপতি হয়ে গেলেন, তার কত কোয়ালিটি। অবশ্য সেটা হতেই পারেন, সেই প্রভিশন আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সেই প্রভিশন করে দিয়েছে। বল পিটিয়ে শিল্পপতি হওয়া যায়। ট্যালেন্টের কী দাম আছে? কোনো প্রয়োজন নেই। বল পিটতে শিখুন ব্যাটে করে, আপনিও শিল্পপতি হবেন।
তো বিষয়টা সেই জায়গাতে নয়। আমি সৌরভ গাঙ্গুলিকে ব্যক্তিগত আক্রমণও করব না, কোনো প্রয়োজন নেই। আমি একেবারে ধুলার মাটির মানুষ, আম জনতা, ধুলিতে মাদুর পেতে চাটাই পেতে শুয়ে থাকি। তবে মনে পড়ে বাম জমানায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী তাঁর সাহচর্য না পেলে বোধ হয় সৌরভ গাঙ্গুলির এতটা বিকাশ সম্ভব হতো না। অন্তত আমজনতা অনেকে এ কথাটা মানেন, মনে করেন। তবে পাল্টি খাওয়ার এই যে ব্যাপারটা, রাজনৈতিক মতাদর্শ একটা বিরাট ব্যাপার। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় মতাদর্শ এটা তো চলে আসছে। পাল্টি তো সবাই খাচ্ছেন। বিধায়কদেরকে দেখুন না, এক পার্টির সিম্বলে নির্বাচিত হয়ে আরেকটা দলে ঢুকে যাচ্ছেন। কত বড় আদর্শবান তারা। তো সেই রাজনৈতিক মতাদর্শেই যদি তোমার আস্থা হে, তো আগে দলবদলটা করো, তারপরে নির্বাচনে জিতো। নির্বাচনে জিতে দলবদল কেন? তো সৌরভ গাঙ্গুলি কোনো রাজনীতি করেন না, এখনো পর্যন্ত আমরা সেটুকু জানি। তবে ফেভার নেওয়ার জন্য অনেক সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাদের সাহচর্যের তার প্রয়োজন হয়। এটা আমজনতা মনে করছে, এটা শুধু আমার কথা নয়। প্রয়োজনে স্পেনে গিয়ে বেড়াতেও যেতে পারেন, সেখানে যে শিল্পের ঘোষণাও দিতে পারেন। তো তার কারখানায় কটা চিমনি হলো, কতটা ধোঁয়া উঠছে, সেটা বড় কথা নয়। আমরা দেখব যে এই নতুন বাংলা বর্ষে তার কারখানায় কতজন আমার পশ্চিমবাংলার ছেলে মেয়ে কতজন চাকরি পেল। এবার আসি দ্বিতীয় কথা। সৌরভ গাঙ্গুলিকে আমরা ভালোবেসে দাদা বলি, এটা ভালোবাসার সম্পর্ক। তিনি দাদাগিরির অনুষ্ঠান করেন। দাদাগিরির অনুষ্ঠান করেন মানে এটা ভাবার কোনো কারণ নাই যে তিনি বিশাল একজন ইন্টেলেকচুয়াল। তিনি তো স্ক্রিপ্ট পড়েন। আমরা যখন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতাম, আমাদের মাস্টারমশাইরা মক টেস্ট নিতেন। একটা প্রশ্ন, তার 4টা অপশন থাকবে, কোনটা ঠিক হবে ভুল হবে, সেরকম করেন তো উনি। বিরাট ইন্টেলেকচুয়াল নাকি? কিন্তু এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে তিনি আমাদের দাদাগিরি করেন। তবে ভাই না, দাদা 1 বছরের হলেও তো বড়। দাদা আপনার সাথে সম্পর্ক বোধ হয় আর দাদা ভাইয়ের সম্পর্ক আর থাকবে না পশ্চিমবাংলাবাসীর। এবার সম্পর্কটা হবে শ্রমিক মালিকের সম্পর্ক। আপনি মালিক, আমরা শ্রমিক। আপনার দুয়ারে কাজের জন্য যাব, আমার বাড়ির ছেলেমেয়েরা, পশ্চিমবাংলার আমজনতা যাবে আপনার দুয়ারে কাজের জন্য, আপনার কারখানায় কাজের জন্য। সম্পর্কটা হচ্ছে মালিক শ্রমিকের সম্পর্ক, এটা যেন আমরা ভুলে না যাই। আর যে কোনো শিল্পপতিদের মতো আপনি যখন শিল্প করবেন, আপনি কিন্তু জনগণের সেবার জন্য করবেন না। শিল্পপতিরা শিল্প করে মুনাফা অর্জনের তাগিদে, সর্বাধিক মুনাফা অর্জন করে তাদের লক্ষ্য। এটাই ইকোনমিক্সের নীতি। এটা তো সরকারি কারখানা হচ্ছে না, এটা দুর্গাপুর প্রজেক্ট নয়, ব্যক্তি মালিকানায় কারখানা হবে। হ্যাঁ, আপনি কারখানা করুন, সেটা ভালো কথা, আপনি করতেই পারেন। ব্যাটে করে বল মেরে আপনি শিল্পপতি হতেই পারেন। আর আমার ঘরের ছেলেমেয়েরা আপনার সেই বল পিটানো দেখে নিজের পড়াশোনা নষ্ট করে বল পিটানো দেখছে টিভিতে, পরকালটা নষ্ট করছে। অবশ্য আপনি তো বলেননি যে পড়াশোনা কামাই করে আপনার বল পিটানোটা দেখুক। যাই হোক, আপনি শিল্পপতি হয়েছেন, খুব ভালো কথা। কিন্তু এটা যেন আমরা ভুলে না যাই যে আপনি শিল্প করতে আসবেন জনসেবা করতে নয়, আপনার মুনাফা সর্বাধিক করতে। এবং আপনার সাথে আমাদের আমজনতার সম্পর্কটা হলো মালিকের সাথে শ্রমিকের। এটা যেন আমরা ভুলে না যাই। আমার বাংলার অধিবাসী যারা বাংলার নাগরিক, আমাদের ভারতবর্ষের যারা নাগরিক, এই নূতন যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এটা যেন আমরা ভুলে না যাই। সমস্ত বন্ধুদেরকে নমস্কার। নতুন বছর সকলের ভালো কাটুক, সুন্দর কাটুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।